আমার কাছে খুবই মিষ্টি স্বভাবের এবং সুন্দরী ছিলেন, তাই আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম। একদিন রাতে বাড়িতে কাকা ছিল না, আর আমি কাকির ঘরে গেলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। আমরা একসঙ্গে বসে গল্প করতে শুরু করলাম। তারপর কাকি আমার খুব কাছে এসে বসলেন এবং কানে কানে কিছু বললেন। তারপর আমি কিছু বলার আগেই কাকে আমাকে। একদিন বিকেলে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। এমন সুন্দর আবহাওয়া দেখে আমার মন ভালো হয়ে গিয়েছিল। সেদিন বাড়িতে কাকা ছিলেন না, শুধু আমি আর কাকি ছিলাম। আমি ছাদের একপাশে বসে কফি খাচ্ছিলাম, আর বৃষ্টির মধুর শব্দ শুনে মনটা বেশ আনন্দিত হয়ে ওঠে। ঠিক তখনই দেখলাম আমি বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করছেন। কাকিকে বৃষ্টিতে মগ্ন দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে তার এক গভীর সম্পর্ক আছে। আমি ধীরে ধীরে নেমে এসে কাকির পাশে দাঁড়ালাম। দেখলাম তিনি হাসি মুখে বৃষ্টি ফোঁটায় আনন্দে ভাসছেন। কাকি আমাকে দেখে হেসে বললেন, রাহুল, আজকের এই আবহাওয়া সত্যিই দারুণ, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভাল লাগে। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ কাকি, প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর। বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির ফোঁটাগুলো যে চারপাশের পরিবেশকে সতেজ ও সজীব করে তুলেছিল। আমি বৃষ্টি মাঝে দাঁড়িয়ে তাকিয়েছিলাম তার দিকে। বললাম, বৃষ্টির মধ্যে তোমাকে দারুণ লাগছে। আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং কিছুটা লজ্জা পেলেন। আমি আলতোভাবে তার হাত ধরলাম। আমাদের দুজনের হৃদস্পন্দন যে ধীরে ধীরে বাড়ছিল, আর আশপাশের পরিবেশটা আরও রোম্যান্টিক হয়ে উঠেছিল। আমি তার দিকে একটু এগিয়ে গিয়ে আরও কাছাকাছি দাঁড়ালাম। তাকে সম্মান সহকারে আলতোভাবে কোলে তুলে নিলাম এবং ধীরে ধীরে ঘরের দিকে নিয়ে এলাম। আর বললাম, বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। বন্ধুরা, আজকের গল্পটা খুব বেশি স্পেশাল, তাই সবাই প্রস্তুত হয়ে যাও। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি তখন সদ্য যৌবনের প্রান্তে পা রেখেছি, আর সেই বয়সে আমি দেখতে বেশ আকর্ষণীয়, স্মার্ট ছিলাম। আমার ব্যক্তিত্ব দেখে অনেকেই প্রশংসা করত। গ্র্যাজুয়েশন শেষ করে যখন আমি বাড়ি ফিরলাম, কাকি আমাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। তার এই আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম এবং আমরা আরও ভালো বন্ধু হয়ে উঠলাম। আমি যখন বাইরে থাকতাম, কাকির সঙ্গে মাঝে মাঝেই ফোনে কথা হতো। আমরা অনেকক্ষণ করে কথা বলতাম। আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। কলেজে পড়ার সময় আমার বন্ধুরা প্রায় সময় মজার মজার হিন্দি রোম্যান্টিক সিনেমা দেখতে। তাদের দেখে আমিও ভাবতাম, আমার যদি এমন কিছু রোমাঞ্চকর মুহূর্ত থাকত। আমার খুব ইচ্ছে ছিল একজন কাছের বন্ধু বা সঙ্গী থাকলে, যার সঙ্গে আমি আমার মনের কথা সহজে ভাগাভাগি করতে পারতাম। তবে আজ পর্যন্ত তেমন কাউকে পাইনি, যার সঙ্গে এমন সম্পর্ক গড়ে উঠতে পারে। গ্র্যাজুয়েশন শেষে যখন বাড়ি ফিরলাম, কাকির সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। আমার কাকি দেখতে খুবই সুন্দর ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সরল ও মিষ্টি স্বভাবের। আর আমি ছিলাম একটু বেশি মজাদার ও দুষ্ট প্রকৃতির। যখন কাকা বাড়ির বাইরে থাকতেন না, তখন আমি নানা অজুহাতে কাকির সঙ্গে মজার গল্প করতাম। কাকি আমার মজাদার কথাগুলো উপভোগ করতেন এবং আমাদের বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছিল। আমার কলেজের দিনগুলোতে এই ঘটনার শুরু। তখন আমার বয়স ছিল 24 বছর এবং বাড়িতে আমার মা আর আমার কাকা এবং নতুন কাকি থাকতেন। কাকা আমাদের সাথে থাকতেন। আমার কাকার বিয়ে হয়েছিল প্রায় 5 মাস আগে, যা তাদের এক দূরসম্পর্কের চাচা উদ্যোগী হয়েছিল। আমি তখন কলেজে পড়তাম এবং বেশিরভাগ সময় আমার বন্ধুরা মিলে নানা ধরনের মজার গল্প আর হিন্দি সিনেমা নিয়ে আড্ডা দিতাম। যদিও আমি এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম। আমার বন্ধুরা খুবই দুষ্টু ছিল। প্রথমে আমি এসব এড়িয়ে চলতাম, কিন্তু ধীরে ধীরে আমিও এসব নিয়ে আগ্রহী হয়ে পড়েছিলাম। কলেজের মেয়েদের সঙ্গে মাঝে মাঝে হাসি ঠাট্টা করলেও কখনো সে রকম কিছু ঘটেনি। বিয়ের দিন আমি যখন কাকিকে প্রথমবার দেখেছিলাম, তখনই মনের গভীরে একটি অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়েছিল। মনে হচ্ছিল যেন কিছু অসম্পূর্ণ থেকে গেছে। সেদিন কাকির মুখের দিকে তাকিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, জীবনের অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে। আমার কাকার বিয়ের পরে মাঝে মাঝে আমার মনে হতো, আমার যদি এমন সুন্দর একজন মেয়ের সঙ্গে বিয়ে হতো। কাকে দেখতে সত্যিই খুব সুন্দর ছিলেন, যে কেউ তাকে দেখে মুগ্ধ হতে বাধ্য। কয়েকদিন বাড়িতে থাকার পর কলেজে ফেরার সময় কাকে বললেন, রাহুল, কলেজে গিয়ে কিন্তু আমাকে মনে রাখবে। আমরা রাতে কথা বলবো। আমার প্রায় কাজের জন্য বাইরে থাকতে হতো, তাই কাকির সঙ্গে আমার বন্ধুত্ব খুব ভালো হয়ে উঠল। আমরা প্রায় রাতে গল্প করতাম।
আমি একটু মজার ছিলাম, তাই একদিন কাকিকে মজা করে জিজ্ঞেস করলাম, আপনার ইচ্ছা হয় না? কাকা যদিও সবসময় আপনার সাথে থাকতেন না, কাকি আমার কথার ইঙ্গিত বুঝতে পেরে হেসে বললেন, তুমি যদি বাড়িতে থাকতে তাহলে হয়তো এমন ইচ্ছে থাকতো না। আমি তার ইঙ্গিতগুলো বুঝতে পারছিলাম। আর এভাবেই আমাদের দিনগুলো কাটছিল। কয়েক মাস পর আমি কলেজের শেষ পরীক্ষাগুলো শেষ করে বাড়ি ফিরে এলাম। বাড়িতে পৌঁছে দেখলাম কাকি আমাকে বেশ খুশি মনে স্বাগত জানালেন। মা আমাকে দেখে খুব খুশি হলেন। আমি যে বাড়িতে প্রবেশ করলাম সেই মুহূর্তটা বেশ আনন্দদায়ক ছিল। কাকি আমাকে দেখে অনেক খুশি হয়েছিলেন। মা একদিন হাসি মুখে বললেন, বাবা, এখন তোর জন্য একটা ভালো মেয়ে দেখা শুরু করব। তুই আগে ভালো একটা চাকরি পেয়ে যা। মার কথা শুনে আমি মজার ছলে বললাম, মা, যদি মেয়ে দেখতে হয় তবে এমন একজন মেয়ে খুঁজবে যে একেবারে আমার কাকের মতো হবেন। আমি কবে বিয়ে করব? এই কথা শুনে আমি একটু লজ্জা পেয়ে হাসলেন। কাকে কিছু তখন বললেন না কাকি। এরপর আমাকে চা নাস্তা বানিয়ে দিলেন, যাকে আমি আমার ঘরে চলে এলাম। কিছুক্ষণ ঘরে বিশ্রাম নিচ্ছিলাম, তখন হঠাৎ দেখি কাকি আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি বললেন, ভাতিজা, কিছু মনে করবেন না, যদি একটু সময় থাকে তাহলে কি একটু আমাকে সাহায্য করতে পারবে? কাক এসে বললেন, রাহুল, তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যেতে হবে। বাড়ির জন্য সবজি আনতে হবে। মায়ের শরীর ভালো নেই, তাই তিনি যেতে পারবেন না। আর তোমার কাকা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। কাকির কথা শুনে আমি হেসে বললাম, কাকা কি চিন্তা করবেন না, আমি একটু পরে রেডি হয়ে আসছি। ততক্ষণে আপনিও তৈরি হয়ে নিন, আমরা একসঙ্গে বাজারে যাব। কিছুক্ষণ পর যখন আমি নিচে এলাম দেখলাম আমি তখনই পুরো প্রস্তুত হয়ে বসে আছেন। তাকে দেখে মনে হলো আজ তাকে আরও বেশি সুন্দর লাগছে। তিনি একটা শাড়ি পরেছিলেন যা তাকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল। আমি তাকে দেখে কিছুক্ষণ থেমে গেলাম। কাকি হাসতে হাসতে বললেন, কি হলো রাহুল, যাবে না? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, চলুন। আমি বাইকটা বের করলাম এবং কাকিকে বাইকে বসলাম। তিনি আমার পেছনে এসে বসলেন। যখন কাকি আমার কাঁধে হাত রাখলেন তখন মনে হলো যে মনের মধ্যে অনেকগুলো আবেগ উথলে উঠছে। আমাদের বাড়ি থেকে বাজার প্রায় 20 মিনিটের দূরত্বে ছিল, কিন্তু আমি খুব ধীরে বাইক চালাচ্ছিলাম। এই মুহূর্তগুলো যে ধীরে ধীরে উপভোগ করতে চাচ্ছিলাম। বাইক চালানোর সময় আমি মাঝে মধ্যে পিছনের আয়নায় কাকে দেখতে লাগলাম। কাকি হেসে বললেন, রাহুল, গাড়ি এত আস্তে চালাচ্ছেন কেন? পিছনের মানুষরা আমাদের পেরিয়ে যাচ্ছে। আমি মজা করে বললাম, কাকে ধীরে গাড়ি চালালে আমাদের জন্য ভালো। তারপর কাকি বললেন, ঠিক আছে, আর আয়নায় আমাকে না দেখে সামনে দেখো, না হয় বর কোনো বিপদে ফেলবে। তার কথা শুনে আমার একটু লজ্জা হলো, তাই আর কিছু বললাম না। এভাবেই আমরা বাজারে পৌঁছলাম। বৌদি বাজার থেকে সবজি কেনার পর আমরা আবার বাড়ি ফেরার পথে বের হলাম। ফেরার সময় আমি আবার একই কৌশল প্রয়োগ করলাম। ধীরে ধীরে বাইক চালালাম এবং মাঝে মাঝে ব্রেক মারলাম, কিন্তু কাকি নিজেকে সংযত রেখেছিলাম। সম্পর্কের গুরুত্ব বুঝে আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। অবশেষে কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছলাম। দরজায় এসে দেখি মা আমাদের দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। একদিন মা আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজের জন্য ডেকেছেন। ঘরে ঢোকার পর মা বললেন, বাবা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। মায়ের কথা শুনে আমি বললাম, কি কথা মা? বলো না। মা একটু চিন্তিতভাবে বললেন, তোমার কাকা প্রায় বাড়িতে থাকে না। বিয়ের পর থেকেই এটা হচ্ছে। আমি মার কথা শুনে বললাম, মা, কাকা তো কাজের কারণে বাইরে থাকে, তাই সময় হয় না। কিন্তু মা বললেন, না না, ব্যাপারটা ঠিক তা নয়। আমার মনে হচ্ছে তোমার কাকা হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। মায়ের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। মা আমাকে বললেন, ধীরে কথা বল, না হলে তোমার কাকি শুনে ফেলবে। ব্যাপারটা জানলে খুব ঝামেলা হবে। আমি বললাম, না, তুমি এসব কথা কেন বলছো? কাকে নিশ্চয়ই কিছু টের পাবেন যদি কাকা সত্যি এমন কিছু করে থাকে। আর এমনটা হলে একদিন না একদিন জানাতে হবে। তোমাকে কি কেউ কিছু বলেছে নাকি কাকা নিজে কিছু বলেছে? মা আমাকে বললেন, তোর কাকাকে একবার ফোন করেছিলাম, আর তখন শুনলাম ফোনের পেছন থেকে এক মহিলার গলা শোনা যাচ্ছিল। যখন আমি জিজ্ঞাসা করলাম, তোর কাকা কোনো রকম কথা এগিয়ে গেল। মায়ের কথা শুনে আমি বললাম, মা, হতে পারে তুমি ভুল শুনেছ, হয়তো এমন কিছুই নয়। কিন্তু মা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন। আর আমি বারবার বলেছিলাম, মা, তুমি এমন কিছু ভেবে নাও না।
যদি কাকিয়া কথা জানতে পারে তাহলে তাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হবে যতক্ষণ না পর্যন্ত সত্যিটা জানা যাচ্ছে। তুমি এই কথা নিয়ে কাউকে কিছু বলো না। মা আমার কথা শুনে একমত হলেন। তারপর শান্তভাবে তার ঘরে চলে গেলেন। আমি আমার ঘরে এসে বাথরুমে গিয়ে গোসল করতে লাগলাম। গোসল শেষে বাইরে এসে দেখি কাকি আমার ঘরের চেয়ারে বসে আছেন। কাকিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কাছে যেতেই বললেন, রাহুল দেখুন না, তোমার কাকা আমাকে একদম সময় দেন না। তিনি প্রায়ই বাড়িতে থাকে না। আজকেও আমি তাকে বলেছি আপনি বাড়ির কাছে এসেছেন, কিন্তু তাতে উনি আমাকে দেখতেও আসেন না। কাকির কথা শুনে আমার মনে আমার মায়ের কথাগুলো ফিরে এল। আমি মনে মনে ভাবলাম হয়তো মা যা বলেছিলেন তা কিছুটা হলেও সত্য হতে পারে। কিন্তু আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে বললাম হয়তো তিনি কাজে ব্যস্ত আছেন। তাতে কিছু মনে করার দরকার নেই। তিনি কাল নিশ্চয়ই আসবেন। এরপর আমি ধীরে ধীরে কাকির কাছে গিয়ে তাকে সাহস দিলাম। কাকির সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা একে অপরের সাথে অনেক সময় নিজেদের মনের কথা শেয়ার করতাম। আমি তখনও ভেজা চুল নিয়ে দাঁড়িয়েছিলাম, নাকি হঠাৎ এসে আমার মাথায় তোয়ালে দিয়ে মাথা মুছতে শুরু করলেন। কাকির এই ছোট ছোট যত্নশীল আচরণগুলো দেখে আমার মনে তার প্রতি গভীর ভালোবাসা জন্মাতে শুরু করেছিল। এক সময় আমার মনে হলো যদি তাকে কাছে টেনে নিই, কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজেকে সেই চিন্তা থেকে বের করে নিলাম। মনে হলো এটা একদমই ভুল। রাতের খাবারের পর আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সারা দিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। রাত আনুমানিক 2টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি শুনতে পেলাম বাড়ির কোথাও থেকে কান্নার হালকা আওয়াজ আসছে। আমি ধীরে ধীরে সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম। বাইরে এসে বুঝলাম আওয়াজটা কাকির ঘর থেকে আসছে। আমি দ্রুত সেখানে গেলাম এবং দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম কাকি আমার কাকার সঙ্গে কথা বলছেন ফোনে। তিনি কান্নার মধ্যে বলছিলেন, আমাদের বিয়ে হয়েছে পুরো 6 মাস, কিন্তু তুমি আমার জন্য কখনোই সময় দাও না। যদি আমাকে পছন্দ না করতে তাহলে বিয়ে করলে কেন? তুমি কি আমাকে ধোঁকা দিতে চাচ্ছ? তুমি যদি আমার সাথে সংসার না করো সেটা বলে দিলে তো হয়। কেন আমাকে তুমি কষ্ট দিচ্ছ? এসব বলে তিনি অনেক কান্না করতে থাকলেন। আমি খুবই কষ্টে ছিলেন। আমি এসব কথা শুনে আবার নিজের ঘরে ফিরে এলাম। মনে মনে ভাবতে লাগলাম, মা যা বলেছিলেন তা ঠিকই। তবে সত্যি আমি ভেবেছিলাম যে হয়তো কাকা অনেক কাজে ব্যস্ত আছেন, তাই এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি হয়তো ভুল ভাবছিলাম, তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কাল থেকে আমি কাকির আরও ভালোভাবে যত্ন নেব। সকালে উঠে আমি সরাসরি রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম কাকি সেখানে বাসন পরিষ্কার করছেন। আমি চুপচাপ পাশে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে কাকি হেসে বললেন, রাহুল তুমি এখানে কি করছো? আমি বললাম, কাকি আপনি একদম চিন্তা করবেন না। আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে বলুন, আমি আপনার সব কাজ করতে প্রস্তুত। কাকি হেসে বললেন, তুমি কি সত্যি আমার সব কাজ করতে পারবে? তুমি কি আমার কাজগুলো করতে রাজি? কাকির এই কথা আমার কিছুটা অদ্ভুত লাগছিল। তার গভীর চোখের দৃষ্টিতে কিছু যে লুকিয়েছিল। আজ তার ব্যবহারে কিছু আলাদা ছিল মনে হচ্ছিল। তিনি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছেন যা আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না। আমি সোজাসুজি বললাম, হ্যাঁ কাকি, আমি অবশ্যই আপনার সব কাজে সাহায্য করব। তখন কাকি হেসে বললেন, ঠিক আছে, সময় এলে আমি তোমাকে বলবো। তখন দেখবে তুমি কতটা আমাকে কাজে সাহায্য করতে পারো। এরপর থেকে আমি কাকির আশেপাশে থাকতাম, যে তার কোনো প্রয়োজন হলে সাথেই সাহায্য করতে পারি। আমি সবসময় চেষ্টা করতাম যেন কাকিকে খুশি রাখতে পারি। একদিন কাকিকে একটি সিনেমা দেখানোর জন্য বাইরে নিয়ে গিয়েছিলাম। সিনেমাটা কিছুটা ভৌতিক ছিল, তাই কাকি ভয়ে আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। কাকির এই আচরণে আমার মনে কিছু অনুভূতি জাগ্রত হচ্ছিল, কিন্তু আমি সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। আমি দেখছিলাম যে কাকি আমার কাছে আসতে চাইছেন, কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না তার এই ব্যবহারের কারণ। আমি চেষ্টা করেছিলাম যাতে আমরা দুজনেই ভালো থাকি। সিনেমা শেষ হওয়ার পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাত ছিল এবং শীতের হাওয়া বইছিল। আমি হালকা ঠান্ডা একটু কাঁপছিলেন। এমতাবস্থায় আমি কাকির জন্য নিজের চাদর এগিয়ে দিলাম এবং আমি ধীরে ধীরে আমার পাশে একটু ঘেঁষে এলেন। এই ছোট ছোট মুহূর্তগুলোতে আমাদের মধ্যে এক অদ্ভুত ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল। আমি সব সময় তার পাশে থাকতে চাইতাম এবং তাকে সুরক্ষিত অনুভব করানোর চেষ্টা করতাম। রাতের শীতলতা এবং সেই মৃদু আলোর মধ্যে আমাদের মধ্যেকার সম্পর্ক আরও দেরি হতে থাকে।
আর আমার সম্মান তার প্রতি আরও বেড়ে গেল। আমি অনুভব করেছিলাম যে কাকি আমাকে পেছন থেকে শক্ত করে ধরে রেখেছেন। তার এই আচরণে আমার মনে এক ধরনের অস্বস্তি হচ্ছিল এবং আমি বুঝতে পারছিলাম না ঠিক কিভাবে প্রতিক্রিয়া জানাবে। বাইকটি ধীরে ধীরে চালিয়ে আমরা অবশেষে বাড়ি পৌঁছলাম। বাড়িতে গিয়ে দেখি কাকা উপস্থিত আছেন। কাকি আমাকে দেখে খুব খুশি হয়েছিলেন, কিন্তু হঠাৎ তার পিছনে একজন অপরিচিত মেয়েকে দেখলাম। তাকে দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। মা পাশেই বসেছিলেন, চোখে জল নিয়ে কাঁদছিলেন। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? মা তখন বললেন, তোর কাকা আবার বিয়ে করছে, আর বলছে যেই মেয়ের সাথে জীবনের বাকি দিনগুলো কাটাতে চায়। এই কথা শুনে কাকি সম্পূর্ণ ভেঙে পড়লেন এবং চিৎকার করে উঠলেন। তিনি ক্ষোভে কাকার দিকে তাকিয়ে বললেন, তাই তুমি প্রতিদিন রাতে আমার কাছ থেকে দূরে থাকছিলেন? যদি সত্যি অন্য কারো প্রতি ভালোবাসা জন্মে থাকত, তবে একবার আমাকে জানাতে পারতেন। আমার জীবন কেন তুমি নষ্ট করলে? তবে কাকা চুপচাপ দাঁড়িয়েছিলেন, কোনো উত্তর দিচ্ছিলেন না। আমি নিজেও তার উপর খুব রাগ। আমি তো ছিলাম এবং বললাম, কাকা তোমাকে উত্তর দিতেই হবে। আমাদের সবার সাথে এভাবে প্রতারণা কেন করছো? তখন কাকা ধীরে ধীরে বললেন, আমি নিজেও আমার জীবনের সমস্যায় হতাশ হয়ে পড়েছি। কাকা বললেন, আজ আমি এই মেয়েটিকে আমার সাথে নিয়ে এসেছি, কারণ আমি আর এই সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট থাকতে চাই না। আসলে আমি প্রথমে বিয়ে করতে চাইনি। পরিবার আমার উপর অনেক চাপ দিয়েছিলেন, আর তাই আমি বাধ্য হয়ে তানিয়াকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটাই আমার ভুল ছিল। যেখানে আমি কাজ করি সেখানে লীনা নামের এক মেয়ের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। তাই আমি তার সাথে দ্বিতীয় বিয়ে করেছি। তানিয়াকে আমি কখনো খুশি রাখতে পারিনি এবং সত্যি বলতে গেলে আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। আপনারা চাইলে তানিয়ার কাছে জানতে পারেন। আমরা যখন তানিয়ার দিকে তাকালাম তখন তিনি নীরবে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি জানতাম না যে বিয়েটা তোমার কাকার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। যদি আমি আগে জানতাম যে পরিবারে বিয়েটা জোর করে করিয়েছেন, তবে কখনই বিয়েতে রাজি হতাম না। তানিয়া কাকি কথা বলতে বলতে কেঁদে উঠলেন। তারপর তিনি ডিভোর্স পেপার নিয়ে এসে সেগুলোতে সই করলেন। মা খুব রাগ কাকার উপর চিৎকার করছিলেন, কিন্তু কাকার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না, কারণ যা হওয়ার ছিল তা তো হয়ে গিয়েছিল। কাকা আবার অন্য শহরে ফিরে গিয়েছিলেন, যেখানে তিনি সেই মেয়েটির সাথে কাজ করতেন। আমরা সবাই মিলে কাকাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সম্পর্কের ব্যাপারে জোরাজুরি করা যায় না। জোর করে তৈরি করা সম্পর্ক এক সময়ে ভেঙে পড়ে। কাকা চলে যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করছিলেন। আমি এবং মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। বললাম, তোমার সামনে এখনো অনেক জীবন পড়ে আছে, চিন্তা করো না। কিন্তু কাকে বললেন, আমি এখন কোথায় যাব যখন আমার স্বামী আর আমার কাছে নেই? তখন মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মেয়ে, তোকে কোথাও যেতে হবে না। আমি তোকে অনেক ভালোবাসা দিয়ে ঘরে এনেছিলাম। তোর বাবা মা নেই, তাই তুই আমাদের সাথে থাকবি। আমি এবার কোনো ভুল করব না। যদি ভালো কোনো ছেলে পাই তবে ভেবে চিন্তে তোর জন্য ভালো একটা ব্যবস্থা করব। কিন্তু কাকি আমাদের কথা শুনতে চাইছিলেন না এবং তার জন্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল। তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন, কান্নায় ভেঙে পড়ে। মা তখন আমাকে বললেন, তোর কাকি কি কিছুটা সময় একা থাকতে দে, সে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এই কঠিন সময়ে আমরা সবাই কাকির পাশে থাকার চেষ্টা করছিলাম যে তিনি ধীরে ধীরে সবকিছু মেনে নিতে পারেন। কাকে সান্ত্বনা দেওয়ার পর আমি নিজেও নিজের ঘরে চলে আসলাম। কাকার যা করা উচিত ছিল না তা করে ফেলেছেন এবং এখন পরিস্থিতি সত্যিই জটিল হয়ে গেছে। কাকির জন্য আমার মন খুব খারাপ ছিল, কারণ তিনি এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য নিজেকেই শক্ত হতে হবে। কারণ তিনি ছিলেন একজন এতিম, বাবা মা নেই, আর যে আপনি আছে তাদের কাছে কোনো মুখ নিয়ে ফিরে যাবে। তাই কাকি যাতে ভালো থাকেন তার জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম, এখন থেকে তাকে খুশি রাখাই আমার দায়িত্ব হবে। আগে কাকির সাথে মজা করে সময় কাটাতাম, কিন্তু এখন সে সবের কোনো প্রভাব পড়ছিল না। ধীরে ধীরে তাকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যাতে তার মন ভালো থাকে এবং একটু হালকা অনুভব করতে পারে। এভাবে 1 মাস কেটে গেল। কাকি আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে উঠেছিলেন, আর আমাদের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। একদিন আমরা এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম এবং আমাদের পোশাকগুলো ভিজে গেল। কাকি বললেন, আমাদের গাড়িটা সাইড এ থামিয়ে কোনো ছাউনির নিচে দাঁড়ানো উচিত।
আমরা একটা ভবনের নিচে গিয়ে দাঁড়ালাম যেখানে বৃষ্টির ফোঁটাগুলো আমাদের গায়ে লাগতে পারছিল না। সেসব মুহূর্তে আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে শীতল হাওয়ার মাঝে একটু আরামের খোঁজ করছিলাম। ধীরে ধীরে চারপাশটা আবার স্বাভাবিক মনে হতে শুরু করল। বৃষ্টি তখনও থামেনি, আর আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। না কি বললেন, চলো বৃষ্টি থামা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকি। বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার লাল শাড়ি পুরো ভিজে গিয়েছিল। ঠান্ডা হাওয়ায় আমরা দুজনে একটু কাঁপছিলাম। তাই পাশেই পড়ে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে একটা ছোট আগুন ধরালাম যাতে আমাদের কিছুটা উষ্ণতা মেলে। কাকি আমার একদম কাছে এসে দাঁড়ালেন, আর হঠাৎ করে আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম। সেই মুহূর্তে আমাদের চোখে চোখ পড়তেই মনে হলো যে এক অদ্ভুত অনুভূতি আমাদের ঘিরে ধরেছে। ঠিক কী ঘটেছিল সেটা বুঝে উঠতে পারছিলাম না, এমন অনুভূতি আগে কখনো হয়নি। আমি হঠাৎ কাকির হাতটা আলতো করে ধরলাম, আর তিনি শুধু নীরব চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে কিছু বললাম, কিন্তু তিনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা বোঝা যাচ্ছিল না। আমাদের মাঝে তখন এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যা আমাদের দুজনকেই কিছুটা অপ্রস্তুত করে দিয়েছিল। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। আমরা দুজনেই চমকে উঠে দ্রুত চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কি হচ্ছে। কাকি আমাকে ঘিরে বললেন, রাহুল, এটা ঠিক নয় হয়। কিন্তু আমি তার কথার উত্তর না দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম। আমাদের মধ্যে একটা অনুভূতি ছিল যা সহজে বোঝানো যাচ্ছিল না। সেই মুহূর্তে আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পরে কাকি কান্নায় ভেঙে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, এটা ঠিক হয়নি। আমি চুপ করে থাকব না। ঠিক করেছিলাম। আমি কাকে বলতে চেয়েছিলাম, আমি তোমার কষ্ট পেতে হবে না। আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি এবং তোমার পাশে থাকতে চাই। আমি চাই আমাদের সম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাক এবং আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। কাকি আমার কথাগুলো শুনে অবাক হয়ে গেল। তারপর ধীরে ধীরে বললেন, আমি হয়তো কখনো তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আরও ভাবতে হবে। কিন্তু আমরা কিভাবে এটা করতে পারি এবং মাকে কিভাবে বলব যে আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চাই? আমি তাকে বললাম, তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি মাকে সব কিছু বুঝিয়ে বলবো। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমরা আনন্দের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে আমি মায়ের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বললাম। মা আমাদের এই বিয়েতে কোনো আপত্তি করেননি। তিনি বললেন, তোর কাকা যা করেছিল তা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমার কোনো ভুলের কারণে তার জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলাম। কিন্তু যদি তুমি তাকে বিয়ে করিস তবে তার জীবন আবারও সুন্দর হয়ে উঠবে। মা তখন আমাকে বললেন যে তিনি ভালো একটা দিন দেখে আমাদের বিয়ে সম্পন্ন করবেন। মায়ের এই কথা শুনে আমি এবং তানিয়া আমি খুশি হয়ে গেলাম। আমি তো তানিয়া কাকিকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে ভাগ্য ওকে আমার কাছে নিয়ে আসবে। পরের দিন খুব সাধারণভাবে আমার এবং তানিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের রাত্রিতে আমি তানিয়ার সাথে অনেক কথা বললাম। ভালোবাসার প্রথম বর্ষের তানিয়ার মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। তানিয়া অধীর আগ্রহে আমার অপেক্ষা করছিল, তার মুখে আদল করা ছিল নরম ঘোমটা দিয়ে। আমি যখন ঘরে ঢুকলাম তখন সে চুপচাপ বসেছিল। আমরা আমাদের জীবনে ভীষণ খুশি ছিলাম। 1 বছর পর তানিয়া এক মিষ্টি পুত্র সন্তানের জন্মদিন, যার নাম আমি অনেক ভেবে চিন্তে রিয়ান রাখলাম। কাকা ও তার কর্মের ফল পেয়েছিল। যে মেয়েকে সে বিয়ে করেছিল দুর্ভাগ্যবশত সে সন্তান ধারণে অক্ষম ছিল। কথায় আছে, যদি তুমি কারো সাথে অন্যায় করো তাহলে তার প্রতিফল একদিন তোমার জীবনে ফিরে আসবে। মা তাকে আর আমাদের বাড়িতে আসতে দেয়নি। গল্পটা কেমন লাগল জানাতে ভুলবেন না। এমন আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।